ফেসিস সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। গোয়েন্দা লাগাই রাখছে আপনার পিছনে, আপনি কেন ওপেন হইলেন? তা আমি বললাম যে আমি মরে যাব। আমাকে সাহস দিয়ে দিল আর্মিরা আরকি, ঠিক আছে? সাহস দিল, আমার মানে পাহাড়ের মতন কলিজাটা হয়ে গেছে। কারণ আমরা ফেসিসের হয়ে গেছি। ইতিহাসের কিছুদিন কেবল ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকে মানুষের হৃদয়ে। এমন একটি অধ্যায় 24শে জুলাই, যে অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কিছু ঐতিহাসিক পরিবর্তন এবং বিপ্লব ঘটানোর জন্য প্রয়োজন অগণিত মানুষের আত্মত্যাগ। আর এই গল্প নিয়েই মেনলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। আর আমাদের আজকের বিষয়বস্তু স্মৃতিতে সেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জাকের, যিনি এই আন্দোলনে আদ্যপ্রান্ত উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে অগ্রণী ভূমিকা পালন করেন। জনাব জাকির, আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রথমে যেটা জানতে চাই যে আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, আর এই আন্দোলনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করেই গড়ে উঠেছিল। জি। আপনি যেহেতু অফিস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি কি পরিস্থিতি তখন দেখেছিলেন? পরিস্থিতিটা অ্যাকচুয়ালি আ আম জুলাই ২৪শে আন্দোলনটার একটা মুখরিত বিষয় যেটা ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষক আমাদের যারা রিটায়ারমেন্টে যাবেন এবং পেনশন নিয়ে একটা ঝামেলা বাধায় দেওয়া হয়েছিল। আমাদের পেনশনটা অন্য মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হবে। তা আমাদের বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এখানে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলে, বিশ্ববিদ্যালয়ে যেই আমাদের যে অভিভাবক আছে, ওনার সিদ্ধান্তের উপরে সেটাকে কোনো গুরুত্ব বা মূল্যায়ন না করে অন্য একটা মন্ত্রণালয় নিয়ে আমাদেরকে একটা এমন হয়রানির ভিতরে ফেলে দেওয়ার একটা চিন্তাভাবনা সরকার করছে ওই সময়। যার ফলে আমরা আন্দোলনটা শুরু করি। আন্দোলনটার পাশাপাশি এই বৈষম্য বিরোধী ছাত্ররা, স্টুডেন্ট, সর্বস্তরের স্টুডেন্ট, তারা যারা মেধাকৃত স্টুডেন্ট, তারা হচ্ছে এই তাদের মেধাভিত্তিক তাদের যে হয়তো চাকরি-বাকরি, তাদের ব্যক্তিগত মৌলিক বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন শুরু করে ওই সময়ে। তো আন্দোলনটা হচ্ছে, তো সেখানে হইতে দেখা যাচ্ছে যে মাঝামাঝি এসে বিশাল ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ, যারা বা বা আওয়ামী লীগপন্থী। এরা এই আন্দোলনটাকে কিভাবে দমন করবে আ সেটাকে কেন্দ্র করে আম হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে আমাদের রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে তারা শাহবাগে আন্দোলন করতেছে। তো কিছু স্টুডেন্টদেরকে তারা বিভিন্ন হলের মধ্যে, সূর্য সেন হল-টল, বিভিন্ন হলে আটকিয়ে রাখা হয়। বের হইতে দিচ্ছে না ছাত্রলীগের ছেলেপেলেরা। পরে এই নিউজটা যখন শাহবাগের স্টুডেন্টরা যখন এই আন্দোলন করতেছে, নিউজটা ওখানে পাওয়ার পরে ওখান থেকে বিশাল এক মিছিল সূর্য সেন হলের সামনে আমাদের রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়ে গেটের সামনে গিয়ে তাদেরকে বের করার চেষ্টা করে। ওই মুহূর্তেই ছাত্রলীগ ক্যাডার বাহিরের সমস্ত ক্যাডার বাহিনী নিয়ে এসে এই আমাদের আমাদের সন্তানদের উপরে চড়াও হয় কঠিন আকারে। আমি রেজিস্ট্রার বিল্ডিং এর ভিতরে ছিলাম, প্রবেশী দপ্তরে বসা। পরে এই অবস্থাতেই বের হইলাম। বের হয়ে আসার সঙ্গে আ বা গেটে তালা লাগানো, আটকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে আমি আ প্রভূসি আ আ আমাদের প্রভূসি দপ্তরের একজন আ অফিস সহায়ক, আ আপনার সে হচ্ছে সে আরেকজন ওই আ হিসাব অ্যাকাউন্টস এর একজন ছিলেন। আমার পাশে একজন টিচারও ছিলেন। এখন গেট খুলতেছে না। তখন আমি সহকারে আমরা ২-৩ জনে মিলে জোরপূর্বক দারোয়ানকে দিয়ে গেটটা খুলে বের হইছি। আর ছাত্রলীগ অস্ত্র-শস্ত্র, রামদাটা, আগুনি অস্ত্র-টস্ত্র নিয়ে ছাত্রদের উপরে যখন ঝাঁপিয়ে পড়ে, ওই মুহূর্তেই গেটটা খুলে বের হইলাম। বের হওয়ার পরে সাধারণ স্টুডেন্টরা সবাই আমাদের ভিসি চত্বরের দিকে সবাই সরে আসে, তাদের ধাওয়া খেয়ে। তখন আমি সহকারে বের হইলাম। বের হইয়া বললাম, "এই তোমরা তো ওরা ভয় পেয়েছে, তোমরা ওইদিকে যাইও না।" মানে খুবই স্পষ্টভাবে বলছি। তখন আমাকেও মানে খুব রাগান্ত হইছে। তারপরেও আমি বলছি যে, "তোমরা আর সেদিনকার যে ন্যাক্কার ঘটনা,
সেদিন থেকে সর্বস্তরের স্টুডেন্টরা উত্তাল হয়ে ওঠে আরকি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সে সময় দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট মানে তরুণীদের উপরে যেইভাবে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, যে ধরনের মারপিট করা হয়েছে, এটা আসলে বলে শেষ করার মতো না। এটা বাস্তব জীবনের আমার নিজের দেখা। আমি সেখানে এই অবস্থা দেখে আমি মানে নিঝুমভাবে আমি নিজেও কান্নায় ভেঙে পড়েছিলাম। পরে মেয়েদের ওড়না-টোড়না টেনে জামা কাপড় ছিঁড়ে এই যে টর্চার, মানুষ আমরা বাঙালি জাতি। আমি জানি না আমার এখনো এই জিনিসটা যদি আমার ভিতরে চলে আসে, আমার তো চোখে পানি তো অলরেডি চলে আসে। তাদের অত্যাচার আমরা কি আসলে আমার বলতেও খুবই অবাক লাগে। সেদিনকার ঘটনা সেখান থেকেই ওদের উপরে অনেক অত্যাচার, নির্যাতন, মারপিট, অনেক আহত, অনেক কিছু হওয়ার পরে ঢাকা মেডিকেলে গিয়ে পর্যন্ত তারা সেখানেও আশ্রয় পায়নি। সেখানেও গিয়েও এই হামলা করা হয়। আর সে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের যে ক্লাবের সামনে হাজার জুতো, ওড়না ওখানে কি অবস্থায় মনে হচ্ছে যে অ্যাম আ টলির ১ টলি জুতা সংগ্রহ করলে পাওয়া যেত। এই জিনিসগুলো মানুষ কিভাবে নিবে আমি জানি না। আর কিভাবে তারা মানে ভুলে যাবে? এটা মানে আমার নিজের কাছেও খুবই অবাক লাগে যে আমরা কোন অবস্থার মানুষ। তো যাই হোক, তো সেই থেকে আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম সরাসরি। হওয়ার পরে তারপরে আমার উপরে অনেক ধরনের হামকি-ধমকি ছাত্রলীগ আসছে এবং আমার কোয়ার্টারের সামনে আমাকে আক্রমণ করা হয়েছিল ছাত্রলীগ। যাই হোক, এভাবে থেকে পরে আমার কলোনিতে রফিক নামে সে একজন কর্মকর্তা। তখন সে আমাকে আবার বলল যে, "আপনি আপনার উপরে ছাত্রলীগ যেভাবে খেপা এবং গোয়েন্দা লাগায় রাখছে আপনার পিছনে, আপনি কেন ওপেন হইলেন?" তা আমি বললাম যে, "আমি মরে যাবো প্রয়োজন হইলে।" যে কার্ফু দেওয়া হয়েছে এখানে, আপনারা কেউ বের হবেন না এই সেই। কিসের? সকাল ৮ টার সময় আমি বের হয়ে গেছি অলরেডি। আমি বের হইছি, আমার কলোনির থেকে আরো ২-৩ জন একসঙ্গে। যে আমরা তো কাঁচা বাজারের উছিলা দিয়ে আমি বের হইছি। কয়, "গুলি করে করুক। প্রয়োজন হলে গুলি খাবো, অসুবিধা নেই।" তখন পিছনে আমার ওখানে গেটের সামনে কাঁচা বাজারের দোকান আছে। অ্যা তারা বলতেছে আর আরো আমার কলিগরা বলতেছে, কয়, "জাকির ভাই আপনি সামনে আর যায়েন না। পরে আর্মিরা গুলি করবে যেহেতু কার্ফু।" আমি বললাম, "গুলি করে করুক, অসুবিধা নেই। আমি মরে যাবো।" এই কথা বলে আমরা ৩ জনে কাঁচা বাজারে গেলাম। কাঁচা বাজার থেকে ফেরার পথে আমি এসে আর্মিরা যেখানে রাস্তা ব্লক করে দিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমি আস্তে তাদের কাছে গেলাম। এখন ওখানে যে হেড, যে আর্মিদের যে প্রধান, উনার কাছাকাছি গেলাম। তো একজন সিপাহিকে বললাম যে, "আপনাদের প্রধান কে? আমি উনার সঙ্গে একটু ২ টা মিনিট কথা বলব।" তখন উনি দেখাই দিছে আমাকে যে, এই যে উনি। পরে উনার কাছে গেলাম। গিয়ে আ উনি আমাকে বললেন, "কিছু বলবেন?" আমি বললাম, "জি, একটু কিছু বলব।" যে, "আপনারা আমাদের এই যে তরুণ-তরুণী, মেধাবী শিক্ষার্থীরা আজকা এই দেশ থেকে কি ধ্বংস হয়ে যাবে? আজকে আপনারা তো ওই জায়গার থেকে মেধা তালিকায় আপনারা চলে আসছেন। তো আমাদের ভবিষ্যৎটা কি?" এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ তারিখের যে ঘটনা, আপনারা তো ছিলেন না। আমি তার চাক্ষুষ প্রমাণ। এই যে মেয়েদেরকে এরা একেকটা মেধাকৃত সন্তানের ছেলেমেয়েরা এদের উপরে যে কিভাবে নির্যাতন, কিভাবে টর্চার করা হয়েছে, সত্যিকার আপনারা যদি দেখতেন, তা আমার কাছে আমার একটা অনুরোধ আপনাদের কাছে। এইটুকুই অনুরোধ, আমি মুরুব্বি সিনিয়র সিটিজেন হিসাবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা দেশটাকে বাঁচান। এই মানে হয়তো এই আজকের আমার এই বার্তাটা আমি আশা করি যে সমস্ত এটা যদি ঠিকভাবে প্রচারণা করার, আর যাদের সঙ্গে আমি কথা বলছি যে আর্মিদের সঙ্গে, পার্সনদের সঙ্গে, তারাও দেখতে পারবে ঘটনাটা বাস্তবতা আসলে কি। তো যাই হোক, আ এরপরে এই কথা বলে বাসায় চলে আসছি। আসার পরে ৫ মিনিট পরে ওনারা আ ব্যারিকেড খুলে দিলেন। আমার কথা শোনার পরে ব্যারিকেডটা আর্মিরা বহু আর্মি ছিলেন আরকি ওখানে। ব্যারিকেড খুলে দেওয়ার পরে আমি ঠিক ১০ টার সময় আমার কাছে একটা ফোন আসছে যে লোক নেমে গেছে। এর ভিতরে আবার শহীদ মিনারের সামনে ২ টা ছেলেকে অলরেডি সকালবেলা গুলি করছে। লাশ হয়ে পড়ে আছে।
পরে আমি আল্লাহর নাম নিয়ে ১০টার দিকে বের হয়ে গেছি। তো আর্মিরা দাঁড়ায় আছে। পরে পুলিশ ছিল। এখন পুলিশরা আমার দিকে তাকায় আছে। তো পুলিশের যে হেড, যে প্রধান আরকি, সে আবার ফির আর্মিদেরকে ডাকতেছে। আমি ওইখানে স্টিল দাঁড়ানো। তো আমি বললাম যে, "আমার তো একটু মেডিকেল যাওয়া লাগবে।" এই কথা বলেই কিন্তু আমি ওই জায়গাটা পার হবো আরকি। তো যাই হোক, কয়, "আরে কি যান, যান, আপনি যান। আপনাকে কে আটকায়?" মানে আমাকে সাহস দিয়ে দিল আর্মিরা আরকি। ঠিক আছে? সাহস দিল, আমার মানে পাহাড়ের মতন কলিজাটা হয়ে গেছে। যেই সাহসটা দিল। পরে আর যখন আর্মিদের সঙ্গে আমি কথা বলে যখন শহীদ মিনারের দিকে যাচ্ছি, তখন আমাদের মুসলিম হলের সামনে গেছি আর কয়েকটা ছেলে আমার পরিচিত। ওরা আবার আমাকে বলল যে, "আঙ্কেল, শাহবাগ সব চলে গেছে, চলেন।" ওরাই আবার আমাকে রিক্সায় করে উঠাইয়া এই শাহবাগে, ৫ তারিখে গণ-অভ্যুত্থান যেদিন আরকি, সেদিন ওখানে নিয়ে যায়। পরে রিক্সায় করে ওখানে গেলাম। এই যে মানুষের সর্বস্তরের জনগণ, সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। জি, তাহলে আপনি আ দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এরকম শুরুতে তো আ নরমালি আন্দোলন শুরু হলো, তাই জি, না? জি। তো আন্দোলনটা মূলত কোন পর্যায়ে যাওয়ার পরে আপনি মনে করলেন যে না এখন আমাকে সরাসরি আ কোন পর্যায়ে, ওই যে সেই ১৫ই জুলাই যখন আ শিক্ষার্থীদের উপরে চরমভাবে আঘাত হানা হয়েছে এবং তাদের উপরে যেভাবে টর্চার মানে নির্যাতন করা হয়েছে, সেদিনে আমি ও মাথাটা উপরের দিকে উঠে আল্লাহকে বলতেছি মনে, মনে, "এ আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আমি আজকের থেকে", সেদিনেই আমি নিজেকে ইয়ে করলাম যে আজকের থেকে আমি সরাসরি আন্দোলনে করব। এই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আচ্ছা, এটার উপরে আমি সিদ্ধান্ত নিয়ে অংশগ্রহণ করি আরকি এই জুলাই আন্দোলনে। আচ্ছা, আচ্ছা। তো আপনি তো পরবর্তীতে আন্দোলনে সরাসরি যুক্ত হয়ে গেলেন জি, আন্দোলনে। জি, আপনি শাহবাগেও গিয়েছেন, আপনি জি, বললেন যে জি, মেডিকেল থেকে জি, জি, স্টুডেন্টদের রেস্কিউ জি, করেছেন। জি। তো এই যে আন্দোলনটাতে সংগঠিত হলো, এখানে কাদেরকে মূলত নেতৃত্ব দিতে দেখেছেন? এরকম এখানে ৪-৫ টা নেতা নাম। এখানে নেতৃত্ব যেমন নাহিদ ইসলাম, সারজিদ আলম, হাসানাত আব্দুল্লাহ, আ এ এরপরে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, এরপরে হচ্ছে এই আপনার সজীব ভুইয়া। এই ধরনের এরা মেন, এরা ৬-৭ জনে আরকি মূলত। তাদেরকে তো আবার ডিবি আ ইয়ে থেকে উঠাই নিয়ে গেছে। নিয়ে গিয়ে তো তাদেরকে জোরপূর্বক করে স্বীকারোক্তি আনা হইছে। তো তখন ওই সময় আমার কলোনিতে আমি একটা ছেলেকে রাখতাম সমন্বয়ক, সোহাগ নামে। আমার এই এলাকার ছেলেটা। আ তার তার মাধ্যমে আমি অনেক বার্তা, বাহক হিসেবে অনেক বার্তা দিয়েছি। আ তো যাই হোক, সেখান থেকে দেখা গেল যে আন্দোলনটা, আ আমরা সাফল্য হয়েছি। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে, কারণ আল্লাহ পাক এই ওই ফেসিসের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। এটা আমার নিজের চিন্তাধারা। যার জন্য এই ফেসিস এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আচ্ছা। আ আ এই যে জুলাই সংগঠিত হওয়ার পরে যারা যে নেতাদের কথা বললেন, তারাই কিন্তু আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু প্রধান করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। জি, এবং সেই সরকার কিন্তু জুলাইয়ের পরে ১ম সরকার। জি। তো সেই সরকারের আমলে জুলাইকে কতটুকু ধারণ করা হয়েছে এবং আপনার কি ধারণা যে আচ্ছা, এটা আমার বিষয়টা হচ্ছে যে যখন সেদিন সে ৫ তারিখের ৫ই আগস্ট, আ সে আমরা শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত গেছি। ওখান থেকে আসার পরে রাত্রে ৯টা-১০টার দিকে আমি বাসায় ফিরলাম। রাত্রে ১২টার আ পরে আমার মেয়ের আ মানে মোবাইলের মধ্যে একটা নিউজ আসলো যে আ ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, তারা অস্ত্র-শস্ত্র নিয়ে কঠিনভাবে একটা মুখ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার কি হবে না হবে, তখন স্পষ্ট শুধু নামটুকু শুনেছি যে আমাদের ইন্টেরিম গভর্নমেন্ট হিসেবে হয়তো ডক্টর ইউনূস, আ এ ধরনের একটা নাম আমি সংক্ষেপে জানতে পারলাম। আমি কিন্তু সেদিন সারারাতে কিন্তু ঘুমাই নাই। ঘুমাই নাই, পরে আমি একবার উঠে নামি, একবার উঠে নামি। তারপরে ওই সোহাগ নামের ছেলেটা, তার কাছে যাই যে এই রাত পোহাইতে, পোহাইতে ঘোষণা দিতে হবে। তা না হলে কিন্তু বিপদ কিন্তু
হয়ে যাবে। এ আবিরও একটা ক্ষমতা নেওয়ার সুযোগ। হ্যাঁ, বা একটা বিপদ ঘটে যাবে কিন্তু তখন কিন্তু এটা সামাল দিতে পারবা না। দ্রু দ্রুত সমন্বয়কদেরকে তুমি মেসেজটা দাও দ্রুত আ আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যাকে করা হোক, তাকে যেন তার নামটা যেন ঘোষণা করা হয়। এটার একটা চাক্ষুষ প্রমাণ বাস্তবতার মানে আমি বাস্তবতার মেইন বিষয়টা বাস্তব। তো যাই হোক পরে এইভাবে হইতে, হইতে পরে আমি বললাম যে দ্রুত আমি নিজে লিখেও দিয়েছি যে দ্রুত রাত পোহাইতে, পোহাইতে যেন এই আমরা যাদেরকে এখন দেশটা তো যে নাজুক অবস্থায় এই আ মানুষের যে বেশি যেন আর ক্ষতি না হয়। তো এইজন্য একজন গভর্নমেন্ট তো লাগবে। তো তাই আমি বললাম এই নামটার জন্য খুব দ্রুত প্রকাশ করা হয়। এটা আমার অনুরোধ। আর আমি এদিকে ছটপটাচ্ছি, এই করতেছি মানে খুব পেরেশানির ভিতরে মানে আমার কাটতেছে যে পরবর্তীতে কি হবে না হবে। তো যাই হোক আল্লাহর রহমত শেষ পর্যন্ত আমাদের সেই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নামটা অলরেডি চলে আসার পরে কিছুটা অনেক মানুষে স স্বস্তি পাইল। এরপরে যেদিন আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি যখন বিদেশ থেকে আসতেছে, তখন এই আমরা টিএসসি ক্যাম্পাস থেকে টিএসসি থেকে আমিও গেছি সেখানে। আমিও সেই পর্যন্ত যে লক্ষ, লক্ষ লোক মানুষ তাকে দেখার জন্য করার জন্য যে আমাদের একজন আ ইন্টারিম গভর্নমেন্ট আমরা যাদেরকে অ্যা গ্রহণ করব বা গ্রহণ করছি, নাম প্রকাশ করছি, উনাকে দেখার জন্য ওই সময় মানুষের ঢল যে কি পরিমাণ নামছে বলার মতন না। পরে যাই হোক এরপরেও আমি গাড়ি থেকে নেমে ১ কিলোর মতন হেঁটে গেছি। ভিতরে আর ঢুকতে পারি নাই। আর সেখানে যত সম্ভব টিএসসি থেকে আমি সজীব ভুঁইয়াকে মনে হয় বলেছিলাম যে, "আমাকেও নিতে হবে।" মানে আমি খুব আবেগে আপ্লুত হয়ে মানে খুবই হয়ে গেলাম, অ্যাপসেট হয়ে গেলাম আরকি। তো যাই হোক তখন বলল যে, "আঙ্কেল আপনি" পরে সোহাগ সেও শুদ্ধা আমাকে একটা গাড়িতে উঠাই সে জায়গা মতন পৌঁছতে পারি নাই। পরে ওখান থেকেই যাক নিজের একটা শান্তি পাইলাম আরকি যে আমরা একজন গভর্নমেন্ট ভালো। কিন্তু এখানে আমার একটি কথা না বললেই নয় যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেয়েছি। একটা বছর এই যে আন্দোলন, একটার পর একটা আন্দোলন, একটার পর একটা আন্দোলন। লোক উনাকে যে দেশটা যে এই কথাগুলা বাস্তব কথাগুলা কেউ বলে না, বলতে চায় না। কারণ আমরা ফেসিস্টই রয়ে গেছি। পরিষ্কার কথা। আমি ভয় পাই না এক আল্লাহকে ছাড়া। আমাকে যদি কেউ মেরে ফেলে, আমি কোনো দ্বিধা করি না। আমি আবু সাঈদের মতন জান দিতে এখনো সামনে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাকে এক আল্লাহ ছাড়া কেউ রোধ করতে পারে না। সে যত বড় শক্তিশালী হোক। তবে বর্তমান সরকার বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, কারণ আমার ফ্যামিলিতে বেশিরভাগ হচ্ছে জামাত বিএমপি। ঠিক আছে? কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিচুয়েশনকে দেখেই আর আমি একজন বৈষম্য আমাকে এই ফ্যাসিস্টরা আমাকে অনেক টর্চার করা হয়েছে কর্মজীবনে। আমাকে অনেক বড় একটা বৈষম্যের ভিতরে ফেলে রাখা হইছে এবং সেই কারণে আমি আরো বেশি আন্দোলনে কিন্তু এখনো আমার সেই ফাইলটাকে নিয়ে এরা সব নাটক করতেছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি বলে দিছি যে, আমার ফাইল কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এক টাকাও ছাড়ব না। আর আমাকে অপমান যারা অপদস্থ যারা যা কিছু করছে এক টাকাও ছাড় দেব না। আমার আমার যেখানে এত কষ্ট করি, আমি শত, শত ছেলেমেয়ে মানুষ করেছি আমার এই হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের শত, শত যারা বিদেশে আজকে আমার হাতের তৈরি ছেলেরা তারা বিদেশে, দেশে বিভিন্ন জায়গাতে কর্মসংস্থান করে চলছে। এভিডেন্স আসতেছে। তো আমি তো একজন মানুষ গড়ার কারিগর। আজকে আমাকে কেন এত অবহেলিতভাবে রাখা হয়েছে? আমি এই বিচার সরকারের কাছে চাই। আচ্ছা। যেটা জানতে চাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার পরে, অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পরে নির্বাচিত সরকার আসলো। বিএনপি সরকার। এই বিএনপি সরকার জুলাইকে কতটুকু ধারণ করছে? আপনার কি ধারণা যে তারা কতটুকু মানে জুলাইকে কতটুকু মূল্যায়ন করছে তারা? না, আমি আসলে আ বলতে চাই যে জুলাই আন্দোলন না হলে তো আমরা আজকে কেউ সামনে থাকতে পারতাম না বা আসতে পারতাম না। আর এই ফ্যাসিস্ট সরকার যদি এই খুনি হাসিনা যদি টিকে যাইত, তাইলে আজকে আমিও থাকতাম না। একদিন হয়তো নাই হয়ে যেতাম। আমি আমার কথাই বলি। জি। আমি যেভাবে ছাত্রলীগ যেভাবে আমার উপরে মানে চড়াও হইছিল এবং ডিবি থেকে আরম্ভ করে। তো সেই সুবাদে আজকে এই গণ অভ্যুত্থানের পরে
আমাদের যে একটা স্বাধীনতা মানুষের এখন সাধারণ সবচেয়ে বিষয় হলো, বড় কথা হলো একজন রিকশাওয়ালা এখন একটা প্রতিবাদ করতে পারে। হ্যাঁ। এটাই এটাই হচ্ছে স্বাধীনতা। এই যে আমাদের বাকশক্তিকে যে চেপে ধরে রাখা হইছে, আমরা অন্তত কিছু পাই আর না পাই, অন্ততপক্ষে এই বাকশক্তিটা আমরা ফিরে পেয়েছি। আজকে এই গণ অভ্যুত্থানের কারণে, এই ছাত্র জনতার কারণে, আজকে এই সমন্বয়কদের কারণে। তাদের এদেরকে এদের আমার কথা হচ্ছে যে আমাদের সমন্বয়ক যারা প্রথম কাতারের জুলাই যোদ্ধা, তাদেরকে আমি অনুরোধ করব সরকারকে, তাদেরকে যেন সর্বস্তরের নিরাপত্তা দেওয়া হয়। এটা আমার অনুরোধ। আমি সিনিয়র সিটিজেন হিসেবে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে আমি জোর দাবি জানাই। এবং কি সেই 2007 সালে আমার আমার তারেক জিয়া, যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আর তখন পরিচালক ছিলেন চারুকলার আব্দুস শাকুর স্যার। সে শাকুর সাহেব, উনি ছিলেন পরিচালক, আমি ছিলাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ওই সময় পদোন্নতি পেয়ে আমি কর্মকর্তা হয়েছি। তো তারেক জিয়ার সঙ্গে আমরা তিনজনে পরিচালকের রুমে মিটিংও করেছিলাম। জানি না উনি হয়তো এই লাইফে হয়তো যদি যায় দেখতেও পারেন যে অবশ্যই তার ভুলে যাওয়ার কথা না। তো যাই হোক, তা আমার অনুরোধ সরকারের কাছে, তাদের নিরাপত্তা, তাদের যা কিছু, এবং জুলাই যারা আহত বা যারা নিহত শহীদ পরিবার যারা আছে, তাদের উপরে যেন, তাদের দিকে যেন নজরটা ঠিকভাবে দেওয়া হয়। তাদের যেন জীবনে চলার মতন সুযোগ সুবিধা, বা আমরা যারা আন্দোলন করছি আমাদের দিকে যেন সেই নজরটা থাকে। আর আমিও চাই যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক এবং দেশটা উন্নত হোক। আমাদের দেশের মানুষ যদি সঠিকভাবে যদি এই দেশটাকে পরিচালনা করে, এই দেশে বাইরের থেকে এই দেশের লোক এসে চাকরি করবে ইনশাল্লাহ। এটা আমার মনের বিশ্বাস। আপনি কি ভাবছেন যে এই যে যারা জুলাই যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে সেই পরিবারকে বিএনপি সরকার কতটুকু দেখছে? সে এখনো অ্যাকচুয়ালি এখন ওনারা তো ওনাদের মুখে যে কথা বলতেছে সেটা কতটুক, আমার মনে হয় না এখনো পূর্ণাঙ্গ কোনো কার্যক্রম আ আ দেখছি না। আচ্ছা। এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা। আরেকটা বিষয় জানবো যে আপনি এই শুরু থেকেই আন্দোলনে ছিলেন এবং পরবর্তীতে সশরীরে অংশগ্রহণ করলেন। এই জি। আন্দোলন থেকে আপনার রাজনৈতিক পরিমণ্ডলে যুক্ত হওয়ার কোনো গল্প আছে কিনা? আচ্ছা, রাজনৈতিক পরিমণ্ডলে অ্যা যখন এখানে পিছনের দিকে আমাকে একটু যেতে হয়। সিপাহী জনতার গণঅভ্যুত্থানের পরে যখন জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন আসলেন, আসার পরে উনি আমাদের পাশের এই তখন আর্মিদের ক্যাম্প, জঙ্গলে, জঙ্গলে ক্যাম্প তৈয়ার করা হয়েছে আরকি, মানে বঙ্গবন্ধুকে মারা যাওয়ার পরে। তো যাই হোক, পরে সিপাহী জনতার চাপের মুখে জিয়াউর রহমান যখন আসলেন, এটা সম্পূর্ণ আমার আমার দেখা আরকি। জি। তো সে সময় দেখা গেছে জিয়াউর রহমান একটা ক্যাপ মাকে দিয়ে, একটা হাতে রোল ছিল, ওইটা নিয়ে গেছে। পরে আমার এক ফুফুর বাড়িতে গিয়ে উঠছে, উনার পানির পিপাসা লাগছিল। পরে আমার ফুফা কিন্তু আ আমার গ্রামেরই ফুফা, উনি চিনতে পারছে। আমার আপন না, আমার পাড়া প্রতিবেশী আরকি। তো উনার নাম মফিজ ছিলেন নাম। তো যাই হোক, উনি টের পেয়ে উনি চট করে উনার ডাব গাছে উঠে এ মানে ডাব পাড়ি দিছে। ডাবটা খেয়ে উনাকে একটা মানে উপহারও দিয়ে গেছেন আরকি। তো এই যে উনার জিয়াউর রহমানের আদর্শ, আজকে জিয়া রহমান জিয়াউর রহমানের আদর্শে যদি আমরা সত্যিকার আদর্শিত হইতে পারি, তা আমাদের এই দেশ সোনার বাংলাদেশ হইতে বেশি সময় লাগবে না। যেটা বলছিলেন যে এই আন্দোলনকে ঘিরে আপনার এনসিপি তে যোগ দেওয়ার যে আর একটা এনসিপিতে যোগ দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে আ দেশ, আমার কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের সাধারণ গরিব নিরীহ মানুষ যারা আছে, সবারই স্বাধীনতা, সবারই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। বা যেহেতু আমি আন্দোলনে সিনিয়র সিটিজেন হিসেবে আন্দোলনে যেহেতু ছিলাম আমি, তো সেই কারণেই আমার এটা আমার নিজের আ আমার নিজেরই প্রেরণা যোগায় আমাকে, যে আমি জুলাইকে, সত্যি কথা আমি জুলাইকে ধারণ করে চলি, এবং এই জুলাইকে ধারণ করে এই এনসিপিতে আসা আমার। সঠিক কথাগুলো এবং সঠিকভাবে তুলে ধরবেন, এটাই আমার জোর দাবি আপনাদের কাছে, যেন মানুষ
বাস্তবতাটাকে জেনে শুনে বাস্তব জীবনটাকে যেন গ্রহণ করে, বাস্তবতার দেশটাকে উন্নয়ন করে, এবং বর্তমান সরকারকেও যেন সবাই যেন সবার সহযোগিতায় যেন এই দেশটাকে আমরা উন্নতিশীল হই। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। তো জনাব জাকির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সোনালী নিউজে আসার জন্য, এবং আপনি যে অবদানটা রেখেছেন জুলাই, নিশ্চয়ই সেটি অবশ্যই মানুষ স্মরণে রাখবে, এবং আপনার অবদান নিশ্চয়ই জুলাইয়ের অন্যতম অগ্রণী ভূমিকা পালন জি, রেখেছে। আজকে আমিও এখানে আসতে পেরে নিজেকে খুবই গর্ববোধ করি, এবং আপনারা যে আজকে আমাকে এসে আমার কিছু কথা, বাস্তবতার জীবন থেকে কিছু কথা আপনারা নিয়েছেন, আমি খুবই আনন্দিত, খুবই আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করি যে আল্লাহ, এই সত্য জিনিসটা যদি এইভাবে বের হয়ে আসে, আমাদের নতুন প্রজন্ম সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আর আজকে এই গিফটের জন্য অনেক 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 ধন্যবাদ।